বিএনপির কোন নেতা বলতে পারবে আল্লাহর কসম গেট লক আমি নির্বাচন করতেইছি বিএনপির ধানের শীষ? কোন নেতা বলতে পারবে বলেন, মিথ্যা যদি না বলে থাকে। সংসদে কথা বলার সুযোগ পেয়ে এবার রুমিন ফারহানা পুরোপুরি তারেক রহমানকে ধুয়ে দিলেন। ব্যারিস্টার রুমিন ফারহানার গতকাল একটা বক্তব্য আমি দেখছিলাম। তিনি এই বক্তব্যে স্পষ্ট বলেছেন, জামাত এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিরোধী দল হিসেবে থাকে তখন তাদেরকে মোকাবেলা করা অনেক। প্রথমেই যেই ভিডিও ক্লিপগুলো আপনারা দেখেছেন সেগুলোর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। সংসদে কথা বলার সুযোগ পেয়ে এবার রুমিন ফারহানা পুরোপুরি তারেক রহমানকে ধুয়ে দিলেন। রাজনীতির দীর্ঘ পথে যা ছিল কল্পনাতীত আজ যেন তাই বাস্তব। এক সময়ের রাজপথ কাঁপানো নেত্রী, যিনি বিএনপির হয়ে প্রতিটি টকশো এবং জনসভায় যুক্তির তলোয়ার চালিয়েছিলেন, আজ সেই দলের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছেন। বহিষ্কারের প্রতিশোধ তিনি নিলেন সংসদীয় গ্যালারিতে দাঁড়িয়ে। বিএনপি থেকে তিনি পরিষ্কার বুঝতে পেরেছিলেন যে দলটির জন্য তিনি আজীবন জানপ্রাণ দিয়ে খাটলেও শেষ পর্যায়ে নির্বাচনের আগ মুহূর্তে তাকে দল থেকে মূল্যায়ন করা হয়নি। তবে রাজনীতির এই কঠিন খেলায় তিনি হার মানেননি। মনোনয়ন না পেয়ে থমকে যাননি রুমিন। তিনি জানতেন জনগণের পালস কিভাবে পড়তে হয়। বিএনপি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, দলের স্বার্থে তার ত্যাগের কথা ভুলে গিয়েছিল। কিন্তু রুমিন ফারহানা দুমে না গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তার সেই জেদ আর মানুষের ভালোবাসা তাকে আজ এই সংসদে ফিরিয়ে এনেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে বিএনপি তাকে দল থেকে বের করে দিয়েছিল সেই দলের সাথেই আজ পাশাপাশি সংসদে বসে আছেন রুমিন ফারহানা। আজ সংসদে তার প্রতিটি শব্দ যেন সেই অবহেলার জবাব হয়ে ঝরছে। বক্তৃতার শুরুতেই তিনি তারেক রহমানকে লক্ষ্য করে কড়া মন্তব্য ছুড়ে দেন। তিনি দাবি করেন লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাতে গিয়ে তারেক রহমান তৃণমূলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করেছেন। দীর্ঘ সময় যে নেত্রী বিএনপির পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তাকে কেন ছুঁড়ে ফেলা হলো, এই প্রশ্ন আজ শুধু রুমিনের নয় বরং রাজনৈতিক মহলেরও। তিনি অভিযোগ করেন তারেক রহমানের ভুল সিদ্ধান্ত এবং অদূরদর্শী নেতৃত্বের কারণেই বিএনপি আজ জনবিচ্ছিন্ন এবং ভোট ইঞ্জিনিয়ারিং করে সরকারে আসতে হয়েছে। যারা রাজপথে রক্ত দিল তাদের চেয়ে যারা লবিং করলো তারাই দলের কাছে প্রিয় হলো। রুমিনের কণ্ঠে আজ এই যন্ত্রণারই বহিঃপ্রকাশ। দুইন সরাসরি তারেক রহমানের দিকে আঙুল তুলে বলেন প্রশাসনকে ব্যবহার করে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপর প্রভাব খাটিয়ে ভোটের ফলাফল নিজেদের অনুকূলে নিয়েছে বিএনপি। তিনি সংসদে দাঁড়িয়ে বলেন বর্তমান বাংলাদেশে জামাতে ইসলামীর জনপ্রিয়তা যে স্তরে পৌঁছেছে তা অতীতে কখনোই দেখা যায়নি। বিশেষ করে 2024-এর ছাত্র জনতার বিপ্লবের পর জামাত নিজেদের একটি সুশৃঙ্খল এবং আধুনিক দল হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। রুমিন দাবি করেন 2026-এর নির্বাচনে জামাত এককভাবে লড়লেও তারা প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে সামনের নির্বাচনগুলোতে জামাতকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো সরকার গঠন করা সম্ভব হবে না। জামাত এখন আর কারো সহযোগী শক্তি নয়, বরং তারা নিজেরাই এখন মূল চালিকা শক্তি। রুমিন ফারহানা তার বক্তৃতায় বিএনপিকে সতর্ক করে দিয়ে বলেন ভোট চুরি বা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় টিকে থাকা যায় না। তিনি উল্লেখ করেন যে তরুণ প্রজন্ম 2024-এ স্বৈরাচারকে হটিয়েছে তারা এখন জামাতের সাংগঠনিক দক্ষতা এবং স্বচ্ছতাকে পছন্দ করছে। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং তারেক রহমানের একগুঁয়েমি দলটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। রুমিন মনে করেন জামাত যেভাবে তৃণমূল পর্যায়ে কাজ করছে এবং প্রতিটি এলাকায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে তাতে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে জামাত এককভাবে ক্ষমতায় আসার যোগ্যতা অর্জন করবে। সংসদে তারেক রহমানের কড়া সমালোচনার পর রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন ব্যারিস্টার রুমিন ফারহানার পরবর্তী গন্তব্য কোথায়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জামাত ইসলামীর নেতাদের সঙ্গে তার সখ্যতা এবং বিভিন্ন ইস্যুতে তাদের প্রতি নমনীয় অবস্থান এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর রুমিন এখন এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছেন যেখানে তার বাগ্মিতা এবং আদর্শের সঠিক মূল্যায়ন হবে। আর এই শূন্যস্থানে জামাত একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। রুমিন ফারহানা কেন জামাত জোটের ঘনিষ্ঠ হতে পারেন?
তার পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে। প্রথমত, 2026-এর নির্বাচনে রুমিন যখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছিলেন তখন মাঠ পর্যায়ে জামাতের একটি বড় অংশের নীরব সমর্থন তিনি পেয়েছিলেন বলে গুঞ্জন রয়েছে। এছাড়া সম্প্রতি তিনি জামাত নেতাদের সঙ্গে একই অনুষ্ঠানে শপথ নিয়েছেন এবং জামাতের সুষ্ঠু রাজনীতির আহ্বানকে স্বাগত জানিয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানার গতকাল একটা বক্তব্য আমি দেখছিলাম। তিনি এই বক্তব্যে স্পষ্ট বলেছেন, জামাত এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখন বিরোধী দল হিসেবে থাকে তখন তাদেরকে মোকাবেলা করা অনেক কঠিন। অনেক বলতে অনেক কঠিন। এটা বিএনপির পক্ষে আদৌ সম্ভব হবে কিনা কেউ জানে না। আমি জানি হবে না, পারবে না বিএনপি। রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ এবং জামাত তাদের যে রাজনৈতিক আদর্শ, এই আদর্শের ব্যাপারে তারা ব্লাইন্ড, তারা অন্ধ। এখন বলতে পারেন জামাতের আদর্শ তো বাংলাদেশের পক্ষে না, এটা স্বাভাবিক। জামাত এখনো বিশ্বাস করে বাংলাদেশ একটা পাকিস্তানের অংশ। জামাত এখনো বিশ্বাস করে 1971-এর মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা একটা ভারতের ষড়যন্ত্র ছিল। জামাত এখনো মোহাম্মদ আলী জিন্নাহকে তাদের জাতির পিতা হিসেবে মনে করে, ধারণ করে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে জামাত এখনো বিশ্বাস করে না। জামাত এখনো বাংলাদেশের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মানচিত্র কোনো কিছুকে ধারণ করে না, বিশ্বাস করে না। সুতরাং জামাত তাদের যে প্রতিষ্ঠাকালীন আদর্শ, তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা পাকিস্তানপন্থী দল, এই আদর্শিক জায়গা তারা এখনো অটুট রেখেছে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের যে রাজনৈতিক আদর্শ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এখান থেকে মাঝে মধ্যে বিচ্যুতি ঘটে, কিন্তু আদর্শিক জায়গা থেকে তাদের বিচ্যুতি কখনো ঘটবে না। বঙ্গবন্ধুর আদর্শের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী অটুট। এই ব্যাপারে কোনো প্রকার সমঝোতা তারা করবে না, যেটা গত 19 মাসে আমরা দেখেছি। অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েও তারা তাদের লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। সুতরাং তাদের আদর্শিক জায়গা বিন্দুমাত্র কমেনি এবং সেটা কমবেও না। সময়ের প্রেক্ষিতে হয়তো বা এদের মধ্যে কিছুটা ভাটা পড়বে, বাট আদর্শিক জায়গা থেকে বের হয়ে জামাত কিংবা বিএনপির আদর্শে আদর্শিত হওয়া, সেটা আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাকর্মী করবে না। সুতরাং সেই জায়গা থেকে রুমিন ফারহানা বলেছেন, জামাতের আদর্শ মুক্তিযুদ্ধের বিরোধিতা, আওয়ামী লীগের আদর্শ মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের শক্তি। সুতরাং জামাত এবং আওয়ামী লীগ এই দুইটা তাদের যে আদর্শিক জায়গা তারা ঠিক আছে, কিন্তু বিএনপি কি? বিএনপির রাজনৈতিক আদর্শ কি? বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি সুবিধার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়, আবার সুবিধার জন্য জামাতের পক্ষে অর্থাৎ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়। অর্থাৎ নিজেদের লাভের জন্য বিএনপি যা নয় তা করতে পারে। সকালে হবে মুক্তিযোদ্ধা, সন্ধ্যায় হবে রাজাকার, রাতে হবে আলবদর, মাঝরাতে হবে আল সামস, সকালবেলা হবে যুদ্ধাপরাধী। এটা বিএনপির রাজনৈতিক আদর্শ। সুতরাং রুমিন ফারহানা এই কথা বলার মধ্য দিয়ে কিন্তু একদিকে তারেক রহমান কিংবা বিএনপিকে বাটপার কিংবা ভণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন। তার কথার মধ্যে বোঝা যায়, তিনি সরাসরি যদিও বলেননি, বিএনপি একটা মধ্যপন্থী, সুবিধাবাদী, একটা বাটপার ভণ্ডদের সংগঠন, যেটা গত 18 মাসে আমরা প্রমাণ পেয়েছি। যদি তাই না হতো, তবে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় আসবার জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দিত না। তারা রাষ্ট্র ক্ষমতায় আসবার জন্য মার্কিনীদের সাথে দেশ বিরোধী বাণিজ্যিক চুক্তি করত না। এখন শেমা ওবায়েদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি বলতেছেন মার্কিনীদের সাথে চুক্তি যথাসম্ভব দ্রুত বাস্তবায়ন করা হবে। কি চমৎকার! বাংলাদেশের মানুষ, আপনারা কি এখনো বুঝতে পারছেন না আপনাদের উপর দিয়ে কি যেতে পারে? বিএনপির মতো বাটপার সংগঠন বাংলাদেশের রাজনীতিকে কুলসিত করেছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেছে। এখানে বিএনপির বদৌলতে যদি জামাত থাকতো, তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, বাংলাদেশের মানুষ তাদেরকে যদি পছন্দ করতো তবে ভোট দিত। আর আওয়ামী লীগ তো গণমানুষের দল, জনমানুষের দল, স্বাধীনতার পক্ষের শক্তি। সুতরাং বিএনপি একটা সময় বিলীন হবে, ভেঙে যাবে, কয়েকটা খণ্ড বিখণ্ড হবে। কারণ বিএনপির ভাঙন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। এই বিএনপি আর 2 মাস পর চোখে অন্ধকার দেখবে, চোখে সর্ষে ফুল দেখবে। এই তেল এবং জ্বালানি সংকট, এখান থেকে উত্তরণ করার পথ বিএনপি কখনো খুঁজে বের করতে পারবে না। সুতরাং এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে আপনাদের মন্তব্য লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।